অনেক ক্ষেত্রে যেটা হয় যে মানুষ তার নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রত্যেকটা ভাবনার ক্ষেত্রে যখন তার নিজস্ব কাজকর্মের ভিতরে অবস্থান করেন, তখন তার একটা নিজস্ব পেশাগত দক্ষতাকে প্রতিদিন সানাতে হয়। প্রতিদিন তিনি সেই পেশাগত দক্ষতাকে নির্মাণ করেন, চেষ্টা করেন আরও উন্নত থেকে উন্নততর করার দিকে যাওয়ার জন্য। কিন্তু সৃষ্টিশীল মানুষ বা সৃজনশীল মানুষ বা সৃজন কর্মী বা সৃষ্টিশীল কর্মী যারা, তাদের ক্ষেত্রে জীবন দর্শন বা জীবনের ভাবনাটা একটু ভিন্ন। তারা কিন্তু এই প্রত্যেকটা মুহূর্তকেই ধরে রাখার চেষ্টা করেন এবং চেষ্টা করেন তার যে মুহূর্তকে তিনি ধরে রাখছেন বা যে সমকালকে তিনি ধরে রাখছেন, সেই সমকালকে ধরে রাখার পরবর্তী পর্যায়ে যখন আরেকটা অন্য সৃজনশীলতা বা সৃষ্টিশীলতার ঘটনা বা পরম্পরা চলছে, সেখানেও আগের ঘটনার সাথে একটা যোগসূত্র তৈরি করা। যোগসূত্র থাকতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যোগসূত্র না থাকলেও কোনো না কোনোভাবে তার লেখার শৈলীর ভেতরে সেই কাজটা কিন্তু চলতেই থাকে। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের অত্যন্ত খুব কাছের মানুষ। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে প্রায় 950-র ওপর বিশিষ্ট ব্যক্তিত্ব, লেখক, সাহিত্যিকরা এসছেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। আজকে যিনি এসছেন আমাদের সাথে কথা বলবার জন্য, আজকে তিনি অত্যন্ত খুব 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 আমাদের কাছের মানুষ, খুব সৃজনশীল মানুষ, খুব বহেমিয়ান মানুষ, আমাদের প্রিয় গৌতম ভট্টাচার্য, যিনি নিজস্ব সৃজনশীলতার ক্ষেত্রে তার নিজস্ব দর্শনের একটা নিজস্ব স্টাইল তৈরি করতে পেরেছেন। গৌতমদা নমস্কার। নমস্কার। এই যে প্রত্যেকটা ভাবনার সাথে নিজের জীবনশৈলী, নিজের জীবন দর্শনকে তৈরি করে নেওয়া, এই তৈরি করে নেওয়াটা কি খুব সচেতনভাবে করতে পেরেছেন? কি মনে হয়? দেখুন, আমার জীবনের বিরাট অংশটা কেটেছে কর্পোরেট সেক্টরে। মনের মধ্যে নিশ্চয়ই একটা সুপ্ত ভাবনা ছিল, আমি এটাকে অস্বীকার করতে পারি না, যেটা হয়তো জন্মসূত্রে পাওয়া। তবে এনভায়রনমেন্টটা বা পারিপার্শ্বিকটা খুব সহযোগী ছিল না। একটা ইস্পাত কারখানায় কাজ করা, সেখানে ভাবনা চিন্তার খুব দরকার পড়ে না। আমার স্কুলের মাস্টারমশাই বলতেন, রেল স্কুলের মাস্টারমশাই, যে আমাদের সমস্ত ধারণা রেলের চাকার নিচে ফ্ল্যাট হয়ে যায়, প্রস্ফুটিত হওয়ার সুযোগ পায় না। কিন্তু মনের মধ্যে একটা আফসোস থাকতো। জীবনের অনেক ঘটনা চোখের সামনে দেখা, হয়তো প্ল্যান্ট থেকে ফিরছি, দেখলাম শ্রমিকরা গান গাইছে, আমি দাঁড়িয়ে পড়তাম মোটরসাইকেল দাঁড় করিয়ে, সেখানে ওরা বলছে, জাত নাহি মানবে করম নাহি পুছবে, পুছবে কি পুছবে না করম কে বাতিয়া, পণ্ডিত পূজারী কাহে করম কে বাতিয়া। আশ্চর্য তাদের জীবন দর্শন। সারাদিন পরিশ্রম করে সন্ধ্যের সময় তারা সেখানে বসে গান গায়, কবিরের গান, রামচরিত মানুষের গান, আর তারপরে একটু নকুলদানা ছড়িয়ে যে তাদের দুঃখদীর্ণ জীবনটাকে ভুলে, আমি বলছি না দেবতার কাছে ভুলে, নিজেদের মধ্যে আলোচনা করে তারা ফিরে যায় আরেকটা সূর্যোদয়ের অপেক্ষা করার জন্য। আমি আশ্চর্য হয়ে যেতাম যে কি তাদের জীবনী শক্তি। হয়তো আজকের খাবারটা আছে, পরের দিনের খাওয়ার সংস্থান নেই, কিন্তু বলছে পণ্ডিত পূজারী কাহে করম কে বাতিয়া, জাত নাহি পুছবে ধর্ম নাহি করবে। আমার মনে খুব তাড়া দিত, আমার তো খাওয়া পড়ার বন্দোবস্ত আছে, এরা যদি তার এই প্রয়োজনের বাইরেও ভাবতে পারে, ওয়াই নট মি? নিজের কাছে মনে হতো আমি অপরাধী, আমি সুখের পায়রা। বেরো এর থেকে, বেরো, দুনিয়াটাকে দেখো, নিচের দিকে তাকাও। এইভাবে যখন এই 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 প্রত্যেকটা মানুষকে দেখা, যখন একেবারে সেই জীবনের পেশাগত প্রান্তিক সময়ের মানুষজন থেকে দেখা, যখন তাদের জীবন দর্শনের সাথে নিজের জীবন দর্শনের সাথে একটা 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 বিশাল ফারাক, এই ফারাকের ভেতরেও কিন্তু দেখুন একটা মিল কিন্তু আছে। এই সেই সেই কুলি কামিং শ্রমিকরা, তাদেরও কিন্তু জীবনের একটা ইতিবাচকতা আছে। তারাও কিন্তু এন্ড অফ দ্য ডেতে বাঁচতে চায়। আপনিও এন্ড অফ দ্য ডেতে বাঁচতে চান। প্রতিটা মানুষই এন্ড অফ দ্য ডেতে বাঁচতে চায়। আর এই বাঁচতে চাওয়াটা, আর এই বাঁচতে চাওয়ার যে অভিজ্ঞতার যে সূত্র, সেখানে তাদের জীবনের দর্শনটাকে তিনি বদলে যান। যেটা আপনি বললেন একটু আগে, যে তারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছে, বোধ হয় ওটা একটা আশ্রয়। এই যে গানটা করছে, সেই গানের হয়তো খুব গুঁড়ো অর্থটা সে বোঝে না, ছন্দটা বোঝে, ভাইব্রেশনটা বোঝে, রিদমটা বোঝে। সেই ভাইব্রেশন, রিদম, এটাই বোধ হয় তার নিজের জীবনের দর্শনের এগিয়ে যাওয়ার যে চরৈবিধি, সেটাকে বোধহয় সাহায্য করে। একদম ঠিক কথা বলেছেন। এরা হয়তো কোনো ইজমে বিশ্বাসী নয়, বা সেই পরিমাণ পর্যন্ত তাদের পড়াশোনা নেই বা তাদের নাই, কিন্তু তাদের ভেতরের জীবনবোধটা এত প্রবল
এই যে বেঁচে থাকার আরতি এবং সমস্ত কিছুর মধ্যে যে তীব্রতা সার্ভাইভাল যে ইনস্টিংক্ট যেটা, এটাকে কুর্নিশ না করে পারা যায় না। আপনি আজকালকার দিনের পরিপ্রেক্ষিতে দেখুন, এই যে যারা মাটির কাজ করে, যারা ব্রিজের নদীর উপর, খরস্রোতা নদীর উপর ব্রিজ তৈরি করে, বা আমি স্টিল প্ল্যান্টে থাকার সময় দেখি একদল লোক, একটা পার্টিকুলার জেলার একটা পার্টিকুলার গ্রামের লোক, তারা বছরের পর বছর ধরে এক রকমের কাজ করতে করতে তাদের সেই নৈপুণ্যতা এমন পৌঁছেছে যে বলবে যে প্রতাপগড়ের ওই লোকরা খুব রিফ্র্যাক্টরি স্পেশালিস্ট, তারা টালির কাজ খুব ভালো করে, উড়িষ্যার লোকরা মাটি কাটার কাজ খুব ভালো করে। আশ্চর্যের কথা, তারা সেই কাজের সন্ধানে নিজেদের গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে পরদেশে যাত্রা করে। আজকে যাদেরকে আমরা পরিযায়ী শ্রমিক বলি, হয়তো বাঁচার তাগিদ আছে, কিন্তু তারপর দেখুন সেই ভিন্ন পরিবেশে কিরকম ভাবে ওরা মানিয়ে যায়। আমাদের দেশে আমাদের হয়তো অনেক শিক্ষিত লোক, আমরা কলকাতা থেকে দিল্লি গেলে আমাদের মন মানে না, আমি বাংলা কবিতা পাচ্ছি না, বাংলা সিনেমা দেখতে পাচ্ছি না। এটা এখানে বোধহয় আমাদের একটা অদ্ভুত বিলাসিতা, আমি বলবো মানসিক একটা বিলাস আছে। ঠিক একটু আগে বললেন, একদম খুব সঠিক কথা ভাবে আপনি বললেন, এবং খুব এটা হয়তো খুব আপনি আমি জানি না এটা খুব সচেতনভাবে বললেন কিনা, নিশ্চয়ই সচেতনভাবেই বললেন। তার কারণ হচ্ছে যে আমরা অন্য একটা জায়গায় যখন যাচ্ছি, সেখানে আমিও কিন্তু সেখানে পড়ে যাই, মানতেই আমিও পড়ে যাই। কিন্তু আমি যেহেতু আমি কিন্তু আমার নিজেকে পরিযায়ী শ্রমিক ভাবছি না, আমি ভাবছি যে আমি একটা অন্য জায়গায় গেলাম এবং আমি সেখানে আমার ওই দক্ষতাটাকে তোকে দেখাচ্ছি, কিন্তু একজন পরিযায়ী শ্রমিক তো তাই। একজন মানুষ, তাহলে প্রত্যেকটা মানুষ স্কেলটা শুধু আলাদা, স্কেলটা শুধু লেভেলটা আলাদা। আমি হয়তো আমার বুদ্ধি বেঁচে খাচ্ছি, ও তার শ্রমের নৈপুণ্যটা বেঁচে খাচ্ছে। এইগুলো কবিতা লেখার ক্ষেত্রে বা কবিতা যখন নির্মাণ করে, কবিতা যখন শব্দ চয়ন করে, শব্দ তো এসে ভিড় করে তো শব্দ এসে আক্রমণ করে, শব্দ এসে আক্রমণ করে, আবার শব্দকে ধরার চেষ্টা করে, শব্দ পালিয়েও যায়। হঠাৎ কোনো মাঝরাতে আপনার কোনো শব্দ আপনার কাছে এলো, তখন আপনি দম করে উঠে লিখতে শুরু করলেন, কিংবা এক ঝড় বর্ষণ সকালবেলা আপনার মনে হলো আরে এই শব্দটা এলো। আমি আপনাকে বলছি, আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে। ভোর 4টার সময় ঘুম ভেঙে গেছে, আমি স্বপ্ন দেখছি আমি এক আদিবাসী গ্রামের ভেতর দিক দিয়ে যাচ্ছি, বাসের এক সাইডে বসে জানলা দিক দিয়ে আমি দেখছি গ্রামের বাজার, আদিবাসী গ্রামের বাজার, সেখানে মোরগের লড়াই হচ্ছে, ডিম বিক্রি হচ্ছে, পায়রা বিক্রি হচ্ছে, শাকসবজি বিক্রি হচ্ছে, আদিবাসীরা এসছে, ধামসা মাদল বাজছে, বাস থেমে রয়েছে। আমি বাস থেকে নেমেছি, বিশাল বড় প্রান্তরে জোড়া রামধনু হয়েছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম, আমার সময় নেই, শব্দ ভিড় করছে, এখন আমি বসলাম, 3 মিনিটের মধ্যে কবিতা লেখা হয়ে গেল। আমি জানি না কবিতার গুণবত্তা কি, কিন্তু এইটুকু হয়েছে, দিস ইজ ট্রু টু মাই ফিলিং। হ্যাঁ, একদম। না, যে কোনো কবিতার ক্ষেত্রে বা যে কোনো সৃজনশীলতার ক্ষেত্রে কিন্তু এই অনুভবতা, যিনি যেটাকে নির্মাণ করছেন, তিনি সেই নির্মাণের সেই অনুভবতাকে নিয়েই কিন্তু তাকে কাজটা করতে হয়। আর সেই কাজটা তিনি যদি না করতে পারেন, তাহলে সেখানে তার অনুভবতার কোনো মূল্যই থাকে না। আবার ঠিক এই সম্বন্ধে আমি আপনাকে একটা ছোট্ট গল্প শোনাবো, যে অনেক সময় আমাদের যে সেন্টিমেন্ট, আমরা সেন্টিমেন্টটাকে আমরা বুঝি না, আমরা নিজেদের সেন্টিমেন্ট বুঝি তো বুঝি না। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা, সেটা রাশিয়ারই ঘটনা। তখন আমরা ইউক্রেনে রাশিয়ার একটা শহরে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, শহরটার নাম হলো জদানভ। এখন জদানভ শহরটার সঙ্গে অনেক কিছু রয়েছে, আমি একটু বিস্তারিত বলছি তাহলে আপনারা কাছাকাছি পাবেন। এই জদানভ শহরের অরিজিনাল নাম ছিল মারিওপোল। এটা গ্রিসের খুব কাছাকাছি, এবং এখানে গ্রিক অর্থোডক্স চার্চেরও খুব ইয়ে ছিল। কিন্তু কমিউনিস্ট জমানাতে রাশিয়ার একজন বিখ্যাত জেনারেল ছিলেন জদানভ, দুই জদানভ ছিলেন। এই জদানভ অত বিখ্যাত হননি, কিন্তু ইনি কমিউনিস্ট পার্টিতে এত উঁচুতে ছিলেন, কেউ কেউ বলেছিল যে স্টেলিনের পর ইনি টেক ওভার করবেন, কিন্তু উনি ক্যান্সারে মারা যান। এই জদানভের ছেলের সঙ্গে স্টেলিনের মেয়ের বিয়ে ঠিক ছিল। এই স্টেলিনের মেয়েকে সুয়েতলানা আলুলাইভা, যিনি পরবর্তীকালে একজন ভারতীয় কমিউনিস্টকে বিয়ে করেন, ব্রজেশ সিংকে। ব্রজেশ সিং মারা যান। এই আলুলাইভা ইন্ডিয়াতে আসেন তার বস্তি ছড়িয়ে দেওয়ার জন্য। সেই সময় রাশিয়ার ছিলেন কোসিগিন। রাশিয়ানরা ওনাকে বোঝায়, তুমি যেও না, ওইখানে বিধবাদেরকে ভালো করে ট্রিট করা হয় না। উনি না মেনে চলে আসেন। এবং এই সময় ভারতে আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন চেস্টার বোলস। চেস্টার বোলসের সহায়তায় দিল্লি থেকে আত্মগোপন করে সোজা পাড়ি দেন আমেরিকাতে। এই জদানভ শহরে আমরা তখন -16 ডিগ্রি টেম্পারেচার, ব্লিজার্ড,
বরফ পড়ছে, বরফের তোনা মুখের কাছে, আস্ত মুখ ঢাকা, বিরাট বড় গাড়িতে আমরা যাচ্ছি। গাড়ির এক্সস্টটা আবার গাড়ির ভেতর দিক দিয়ে পাস করা হচ্ছে যাতে গরম থাকে। তো কিছুক্ষণ আগে আমাদেরকে দেখানো হয়েছে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে নাজিরা হত্যা করেছিল বেয়োনেট কুচিয়ে, কারণ ওই বাচ্চাটা মলোটভ ককটেল ছুড়েছিল, তার ছোট্ট মূর্তিটা লাগানো আছে। রাশিয়ানরা দেখলাম কোনো সময় ওরা জার্মান বলতো না, নাৎসি বলতো। জার্মানদের এগেনস্টে ছিল না, শুধু নাৎসিদের উপরে। আমাদের একজন হঠাৎ করে বলল, এখন বোঝা যাচ্ছে হিটলার কেন পালিয়েছিল। এরকম ঠান্ডায় বেটা ছেলের যুদ্ধ করার এবং বোধহয় আমি বলছি খুব সুন্দর, এটাও এই শব্দের মধ্যে দুটো শব্দ, নাৎসি, হিটলার, জার্মান, আমাদের ইন্টারপ্রেটার পিক আপ করে না, কারণ সে দীর্ঘদিন ধরে ইন্ডিয়ানদেরকে ডিল করতে করতে কিছু হিন্দি ইংরেজি শব্দ পিক আপ করে নেয়। সে সঙ্গে সঙ্গে অর্ডার করে, ওয়াদিতিয়াল আস্তানবিদ অফতমবিল, ড্রাইভার গাড়ি থামাও। আমাদের গাড়ি ড্রাইভার ভালো দিয়া পাশে গাড়ি থামালো, ইঞ্জিন অন থাকলো। নিজেদের মধ্যে কি কথাবার্তা হলো। আমাদেরকে যিনি ঘুরিয়ে দেখাচ্ছিলেন তিনি ট্রেনিং ইনস্টিটিউটের চিফ সুপারিনটেন্ডেন্ট ছিলেন, বরিস বারানফ, আমার নামটা মনে আছে, আমার বই তার উল্লেখ আছে। এই জায়গাতেই কিন্তু একটা প্রাথমিক একটা দর্শন থাকে, এবং সেই দর্শন থেকে যখন তার মতন করে যখন এগিয়ে যাওয়া যায়, তখন সেই দর্শনটা বদলে যায়, অবস্থান বদলায়, অনুভব বদলায়। এবং এই অনুভব বদলানোর সাথে সাথে কিন্তু কবিরও তার নিজস্ব অনুভবতা কিন্তু তিনিও তার মতন করে বদলাতে থাকেন। গৌতমবাবু কি তার মতন করে বদলাতে পেরেছেন? প্রত্যেকটা দর্শকগুলোতে তার বয়স বাড়ছে, তার জীবনের অনুভবতা বাড়ছে, জীবনের দর্শন বাড়ছে, সেটা তিনি কি পেরেছেন? যদি পারেন তাহলে কতটা পেরেছেন সেটা কিন্তু একটু জেনে নেওয়া প্রয়োজন। জানবো, তবে তার আগে বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। প্রচার না, গানের প্রসারে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা উৎসাহী তারা স্বাগত। আজকের গান ভালোবেসে গান। যোগাযোগ করুন 8910397630। আজকের গান ভালোবেসে গান। আজকের গান, আজকের গান, ভালোবেসে গান। বিরতির পর ফিরে এলাম। আজকে অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট লেখক এবং সাহিত্যিক গৌতম ভট্টাচার্য। গৌতমদা, যেটা বিরতির আগে কথা হচ্ছিল, এবারে একদম আমরা একটু অন্যরকম কবিতা নিয়ে ভাবনা চিন্তার কথা বলতে আমাদের খুব ভালো লাগছে। সেটা হলো যে বিদেশের ভাবনা, দেশীয় ভাবনা, এই সমস্ত কিছু নিয়ে কবিতার কোনো জাত নেই, কবিতার কোনো দর্শন নেই, কবিতার কোনো নির্দিষ্ট ভাবনা নেই, কবিতার কোনো নির্দিষ্ট অনুভবতা নেই। কবির অনুভবই কবিতা, কবির অনুভবই কবিতা। আর পাঠক বা শ্রোতা কিরকম ভাবে সেই কবিতাটাকে কোন আঙ্গিকে নেন, না, এখানে একটা তর্কের ব্যাপারও থাকতে পারে। পাঠক সেই আঙ্গিকে, সেই কবিতাটাকে তিনি নাও নিতে পারেন, তার মানে নাও নিতে পারেন। ওই তো ওই না নেওয়ার থেকে খুব বেশি করে নেওয়াটা একটা বিরাট বড় স্পেকট্রামের মধ্যে ওঠে। এই যে বড় স্পেকট্রাম, এই না নেওয়া থেকে নেওয়া, এবং এরকম তো নয় যে কবিতার একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলার ভিতর ফেলে দিলাম, একটা ডায়াস আছে তার ভিতর ফেলে দিলাম, একটা কবিতা বেরিয়ে চলে গেল। এটা মেশিনের মতো নয়, তো ফেলে দিলাম আর কবিতা চলে গেল, মিক্সড ভেজিটেবল তৈরি হলো। কিন্তু যখন আপনি কবিতা লিখছেন, তখন সেই কবিতার যে শব্দের যে ছন্দ, শব্দের যে বিন্যাস, শব্দের, আপনার নিজের কবিতার ক্ষেত্রে কিন্তু আপনি চূড়ান্ত আধুনিক কবিতা বা আপনি পোস্ট মডার্নিজমের উপরে ভিত্তি করে কিন্তু আপনার কবিতাগুলো সৃষ্টি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কবিতাকে নিয়ে যখন নতুন নতুন কোনো ভাবনার একটা স্তর যখন আসছে, সেখানে কি শুধুমাত্র ঘটনাবলীকে ঢুকছে, নাকি একেবারে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা ঢুকছে, একটা জীবন দর্শনের কথা ঢুকছে, না জীবনের প্রান্তিক সময় পরন্ত বেলায় দাঁড়িয়ে জীবনে দেখার একটা দার্শনিকতা, তার সাথে একটা নান্দনিকতা ঢুকছে? আসে, একদম সত্যি কথা বলেছেন। আমার মানে কর্মব্যস্ততার মধ্যে এমন এমন ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু আমার কবিতার উপাদান হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাকে বলছি, এই যে আপনি বললেন সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমি জীবনের এক সময় আমার সেইলের এক র মেটেরিয়াল ডিভিশনে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভাগের অধ্যক্ষ ছিলাম। এই সুবাদে আমাকে খনি অঞ্চলে প্রচুর যেতে হয়েছে, কিরিবুরু, মেঘাতাবুরু, বোলানি, এসব জায়গাতে যেতে হয়েছে। আপনাকে বিশ্বাস করুন, এখন যখন যে রাস্তা দিক দিয়ে যাচ্ছি, ড্রাইভার বললো, স্যার আপনার ডেজিগনেশন দেওয়া ওই ফ্ল্যাপটা তুলে দিই। আমরা কেন? বলে, না এখানে একটু প্রবলেম আছে, এটা মহাবত দূষিত জায়গা। আমরা, যা তোমার কথা। চারদিক দিয়ে আয়রন ডাস্ট উঠছে, একেবারে গাছের পাতা টাতা কেউ সবুজ না, সব লাল হয়ে রয়েছে। হঠাৎ দেখলাম পাহাড়ের খাঁজে কিছু আদিবাসী ছেলে মেয়ে বসে রয়েছে, বুড়ি বুড়ি। আমরা, এরা কারা? বলে, সারাদিনে স্যার একটা বাস যায়, একটা বাস আসে, এরা বাসের জন্য ওয়েট করছে। এই বাসটা যদি ফেল করে তাহলে রাত্রি কাটাতে হবে এখানে, এখানে বন্য চিতা আছে। হঠাৎ করে আমার চোখের সামনে পর্দা সরে গেল,
আমি একটা রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভাগের প্রধান। আমার রিপোর্টের উপর অনেক কিছু কাজ হয়, আমাকে বলা হয়েছে এইসব প্রজেক্ট ইমপ্লিমেন্ট করো। কি প্রজেক্ট? ফিশারি, গোশালা, হ্যাঁ, তারপর আপনার সোলার লাইট সিস্টেম, সেখানে পাওয়ার নেই, এরকম জিনিস। এটা কোনো ব্যক্তিগত মালিকানা নয়, রাষ্ট্রীয় মালিকানার কারখানা। তার পাদপ্রতিবের নিচে যাদের জমি থেকে এত অন্ধকার, তারা যদি একটা বাস মিস করে তাহলে তারা বন্য সাপদের আক্রমণে জর্জরিত হতে পারে। আমি অতি কষ্টে গেস্ট হাউসে পৌঁছলাম, নিজের প্রতি নিজের অপরাধ বোধ। তুমি কি দেখতে এসছো, কি দেখতে এসছো? কিন্তু আমি জানি আমার ক্ষমতাই বলুন সীমায়িত, আমি আমার থেকে বাড়াতে পারবো না। কবিতাটা ভেতরে মনে রাখলাম। এর পরের দিন যখন গেলাম, এটা ছিল কিছুটা বিষণ্ণতা। পরের দিন আমাকে নিয়ে যাওয়া হলো আর্চারি একাডেমিতে। আমাদের সেল অথরিটি সেখানে বিরাট বড় আর্চারি ইনস্টিটিউট করেছে। এই আদিবাসী ছেলে মেয়েদেরকে নিয়ে এসছে 10 জন 20 জনের। এদেরকে খাওয়া পড়ানো, স্কুল পড়াশোনা সব, এরা থাকে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার। আপনার কি মনে হয় না যে এই যে জনসংযোগের এই যে সুযোগ, আমি সুযোগ শব্দটা ব্যবহার করছি, এটা সুযোগ, এটা সুযোগ, নিশ্চয়ই সুযোগ, এই সুযোগ অনেকে পান না, পায় না। এটা নিজের লেখার ক্ষেত্রে একটা যে প্রতিফলন হওয়ার যে ভাবনা, তার একটা বিশাল বড় একটা রাস্তা খুঁজে পেয়েছে। নিশ্চয়ই। আমি নিজেকে খুব ভাগ্যশালী মনে করি। এই যে রাশিয়ার ব্যাপারটা, আমি রাশিয়াতে গিয়েছিলাম প্রথমবার 24 বছর বয়সে। এই সম্বন্ধে একটা কথা আছে যে আমাদের আত্মীয় স্বজনরা, ছেলে মেয়ে, তারা আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, জার্মানিতে আছে। আমি তাদের সমাজ জীবন সম্বন্ধে জানি, তাদের সাহিত্য সম্বন্ধে জানি, অনুবাদ অনুবাদ জানি। রাশিয়া সম্বন্ধে আমরা অত জানি না, অনুবাদ ছাড়া। কারণ বিরাট বড় দেশ, 6টা টাইম জোন, ল্যাঙ্গুয়েজ আলাদা। আপনি যদি টুরিস্ট হিসাবে যান তাহলে মস্কো, লেনিনগ্রাড, খুব বেশি হলে কিয়েভ, তার বিষয় না। কিন্তু আমি সুযোগ পেয়েছিলাম একজন শিক্ষার্থী হিসাবে মস্কোতেও থাকার, আবার ইউক্রেনের এক শহরে, ইউক্রেনের 3-4টে শহরে ঘোরার, তাদের গ্রামে যাওয়ার, বুড়ো বুড়িদের সঙ্গে কথাবার্তা বলার। এমনকি বুড়ো বুড়িরা আমাকে বলছে, এত মিষ্টি ছেলে, তুই এখানে থেকে থাক, আমাদের একটা মেয়েকে বিয়ে করে ফেল। বললাম, আমার রদিনা তো কাঁদবে, আমার মা কাঁদবে, আমার দেশমাতৃকা কাঁদবে, আমি কেমন করে থাকবো? দারুণ, এটা সত্যি সুযোগ। এই সুযোগ কেউ পায় না, হয়তো 1,00,000 জনের মধ্যে একজন পায়। হ্যাঁ, এটা একটা বড় সুযোগ। তবে তারও কথা, 1,00,000 জনের মধ্যে যারা পায়, আমার সঙ্গে প্রচুর লোক গেছে, তারা ওই গেছে না টুরিস্ট হিসেবে। ওইটা আমি যে জায়গাটা আমি আপনাকে থামাচ্ছি, যে টুরিস্ট হিসেবে যাওয়া একরকম, হ্যাঁ, একজন পর্যটক হিসেবে যাওয়া একরকম, কিন্তু পর্যটক হিসেবে যাওয়া এবং সেখানকার জীবন দর্শনের সাথে নিজেকে একেবারে একাত্ম করে দেওয়া, এবং সেখান থেকে কিছুটা নির্যাস নিয়ে নিজের সৃজনশীলতাকে যতটা পারা যায়। আপনার নিজের কবিতার ক্ষেত্রে বা আপনার নিজের লেখার ক্ষেত্রে, আমি অনুবাদের ক্ষেত্রে বলছি না একেবারে, আপনি যেমন একদিন থেকে শুরু করে বহু ক্ষেত্রে বহু অনুবাদ করেছেন, তো আপনি কি নির্দিষ্ট কোনো একটা ভাবনা বা কোনো একটা নির্দিষ্ট দর্শনের দিকে কি অনেক বেশি উৎসাহী বা অনেক বেশি সেই দিকে যাওয়ার ব্যাপারে আপনার প্রত্যাশা অনেক বেশি? না, সেরকম আমার কোনো স্পেসিফিক নয়। আমি একটু ওই যে যদি আপনি মনে করেন বোহেমিয়ান যারা, তারা কোনো জিনিসের উপর কনসেন্ট্রেট করে না। তাদের একটা কনসেন্ট্রেশন হলো জীবনবোধ। আমি জীবনে যেখানে উপাদান পাবো, সে আমার দেশের প্রত্যন্ত গ্রামও হতে পারে, আচ্ছা, বিদেশের পশ হোটেলও হতে পারে, সেখানেও আমি নর্তকীকে দেখো তার জীবন দর্শন জানবার চেষ্টা করতে পারি। আবার যখন আমি সান ফ্রান্সিসকোতে ছেলের সঙ্গে হাঁটতাম, তখন দেখতাম ঘরহারা লোকরা রাস্তার কোণে শুয়ে রয়েছে। এই যে ঘরহারা মানুষজনেরা রাস্তার নিচে শুয়ে আছে, বোধ হয় জীবনের অনেক সূক্ষ্ম দর্শনগুলো এই না পাওয়া মানুষগুলোর কাছ থেকে আমরা প্রতিদিন শিক্ষা পাই। তো তারাও কিন্তু একটা পেতে চায়, এরকম তো নয় যে সে প্রতি মুহূর্তে না পাওয়া, সেও কিন্তু একটা কিছু পেতে চাইছে। আপনার পেতে চাওয়াটা একরকম, আমার পেতে চাওয়াটা একরকম। আপনারও তো না পাওয়া আছে, তাই আপনি তো সেই না পাওয়া মানুষ, আমারও তো না পাওয়া আছে, আমিও তো সেই না পাওয়া মানুষ। এটা হলো এভরিবডি ইজ ডিসকন্টেন্টেড উইথ হিজ লোড। হ্যাঁ, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আমাদের গুরুদেব বলে গেছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ওই যে না পাওয়া, ওই না পাওয়ার ভিতরে তো যে তার প্রতি মুহূর্তে, প্রত্যেকটা সময়ে জীবনকে, প্রত্যেকটা সেকেন্ডকে জীবনকে তারা উপভোগ করছে। কিন্তু না, ব্যাপারটা হলো কি জানেন, এখানে আমি দুটো হিন্দি ডাক্তার হাজারো খ্বাহিশ এসে কি হর খ্বাহিশ মে গাম লিখে, হাজার ইচ্ছে
প্রত্যেকটা ইচ্ছেতে কিন্তু দম আটকে যাচ্ছে, হুম। বেরিয়ে যাচ্ছে। হাইশে কাম হয় তো জিন্দগি জিঙ্গা লাগা। আমার যদি ইচ্ছাকে যদি আমি সংকুচিত করতে পারি, তাহলে জীবনের উপভোগের শেষ নাই। আমার ব্যাংক ব্যালেন্স কত তা নিয়ে কিছু নয়, আমার ব্যাংক ব্যালেন্স কত তার কিছু নয়। আমার রাশিয়ান কোচ আমাকে একটা দারুণ কথা বলেছিলেন, জিয়েনিক ইগ্রাইট সামি বলশয় রোল, মানি প্লেস দ্য মোস্ট ভাইটাল রোল. Человеку, конечно, нужна денег. Man must have to have money. Но одновременно ему нужно свободное время проводить такие денег. But at the same time, he should have spare time to spend that money. আজকে আমার ডাল রুটির বন্দোবস্ত হয়ে গেছে, মাথার উপর একটা ছাদ আছে, ভগবান আমাকে অখণ্ড অবসর দিয়েছে। আমি যদি রোজ 2 বেডরুম 3 বেডরুম, ছেলের বৌমা, অমুক তমুক ব্যাংক ব্যালেন্স, তাহলে ভগবান একদিন বললেন তুই কোনো কাজের নয়, তোর জন্য এত কিছু ছড়িয়ে দিয়েছি, তুই কিছু দেখতে পেলি না। আসলে এই কর্মময়তার জীবন, এই দার্শনিকতার জীবন, এই ভালো লাগার জীবন এবং ভালোবাসার জীবন এবং ভালো অনুভবতার জীবন, এটাকে অন্যরকমভাবে অনুভব করতে পারেন কিন্তু সৃজনশীল মানুষজনেরাই। তার মানে এটা নয় প্রিয় দর্শক, আমাদের দৃষ্টতা নেবেন না যে অন্য রকমের মানুষজনেরা তারা জীবনকে অনুভব করেন না। নিঃসন্দেহে তারা করেন এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কনসাস। আমি জিজ্ঞেস করেছি, আনকনসাস, সাবকনসাস আর কনসাস, এই তিনটে শব্দের ভিতরে কিন্তু একটা অদ্ভুত মজা আছে, তাই না? একটা অদ্ভুত জটিলতা আছে। এইটা কিন্তু মানুষের জীবনের তার নিজস্ব, তার মাথা, তার বোধ, তার অনুভবতা, তার সৃষ্টিশীলতা, তার জীবন দর্শনের যে ক্ষেত্রভূমি, সেখানে সে কিভাবে বিচরণ করবে। অর্থাৎ কেউ একটা মাত্র রুটিতেই জীবনের সুখ অনুভবতাকে এক অসীম দর্শন, অসীম প্রাপ্তি বলে মনে করে, এবং কেউ ভাবে 100 কোটি টাকা মালিক হয়েও সে হয়তো জীবনের ওই রুটির যে স্বপ্নের যে অনুভবতা তাকে অনুভব করতে পারে না। সূর্যের নিচে দাঁড়িয়ে আমরা সবাই, সূর্যের নিচে দাঁড়িয়ে প্রতিটা মানুষ, সূর্য আমাদের আশ্রয় দিয়েছে। মেঘ যেরকম আশ্রয় দেয়, রাতের উল্টানো গামলার মতো কালো আকাশ যেরকম আশ্রয় দেয়, সূর্যও ঠিক সেরকম আশ্রয় দেয়। সৃষ্টিশীল মানুষ, সৃজনশীল মানুষ, তারা কিন্তু সেই আশ্রয়কে খোঁজেন, তারা সেই আশ্রয়কে ভাবেন, তারা সেই আশ্রয়কে নিয়ে জীবন দর্শনে এগিয়ে যান। একটা লাইনে আপনার কাছে উত্তর চাই, যেটা আপনি আগেও বলেছেন, যে এখন এসে ভাবি যে কি করতে চেয়েছিলাম, কি করতে চাইছি, এখন আমরা অনেক অখণ্ড অবসর, তৃপ্তি, ভাবনা। হ্যাঁ, বেসিক্যালি বলতে পারেন আমি 50%-এর বেশি তৃপ্তি আমার জীবনকে নিয়ে। যা পেয়েছি তুলনা নেই। দুই যে বললাম হাজারো খাইশ হয়েছে, খাইশকে যদি কম করা যায়, আমি ভাবছি জীবনের আর যে কটা দিন বেঁচে আছি তাতে যেন বুধ হয়ে থাকতে পারি। আমার একটা ছোট্ট এরকম এইভাবেই কিন্তু ঠিক তাই, পুরোপুরি স্যাটিসফাইড হলে কিন্তু একজন সৃজনশীল মানুষ, সৃষ্টিশীল মানুষ, তিনি কিন্তু শেষ হয়ে যাবেন, ফিনিশ। এই আপত্তিটা থাকতে হবে, এই অপ্রাপ্তিটা থাকতে হবে। এই অপ্রাপ্তির জন্যই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ পাঠক, আমরা যারা সাধারণ মানুষ, তারাও কিন্তু ওই অপ্রাপ্তি, একজন সৃজনশীল মানুষের বা একজন সৃষ্টিশীল মানুষের যে অপ্রাপ্তি, তিনি যখন প্রাপ্তির দিকে খোঁজ করতে গিয়ে একটা নতুন জিনিসকে সৃষ্টি করছেন, তখন আমরাও কিছু একটা নতুন জিনিস পাচ্ছি। গৌতমদা, এই নতুন জিনিস পাওয়ার অপেক্ষা রইল, আকাঙ্ক্ষা রইল, অভিলিপ্সা রইল, আর সবকিছু রইল বলেই আপনাদের মতো মানুষজনেরা আবার নতুন সৃজনশীলতা বা নতুন সৃষ্টিশীলতায় আবার নতুন করে আমাদেরকে ভাবাতে সাহায্য করবেন, এই বিশ্বাস আমাদের রইল। খুব ভালো, ধন্যবাদ। জীবনের বেশিরভাগ অংশ পেরিয়ে এসছে, এখন আমি 70+ করে, এখন 71 চলছে। হ্যাঁ, এখন জীবনী শক্তি বেড়েছে লোকের। তো আমি মনে করি আমার একটা প্রফেশনাল লাইফ ছিল, সেই প্রফেশনাল লাইফটা আমার শেষ হয়ে গেছে। এখন যদি আমি বেঁচে থাকি, যা বেঁচে আছি, লেট মি ফলো মাই প্যাশন। প্রফেশন থেকে এখন প্যাশনে উত্তরণ, প্রফেশন থেকে প্যাশনে উত্তরণ। কিন্তু এই বয়সে আমার যৌবনের অপূর্ণ আশাকে আমি পুরো করতে পারবো না, শরীর মানবে না, মন হয়তো মানবে না। কাজেই আমি এই লিমিটেশনসের মধ্যে আমার দৃষ্টিকে তীব্র রেখে জীবনকে যতখানি উপভোগ করা যায় চেষ্টা করব। আর তার সঙ্গে সঙ্গে আমি এটাও বিশ্বাস করি, আমি পুনর্জন্মেও বিশ্বাস করি, জাতিস্মরতাতেও বিশ্বাস করি, কারণ এরকম ঘটনা আমি দেখেছি। কাজেই আমার মনের গহীনে একটা প্রশ্ন থাকে, ভগবান তোমাকে শ্রেষ্ঠ জীব হিসাবে করেছেন, খালি শুধু তোমার জীবন কথা নয়, তোমার একটা নির্দিষ্ট কর্তব্য রয়েছে সমাজকে, তোমার দেশকে, তোমার পরিবারকে, তোমার মহল্লাকে
কিছু প্রতিদানে দেওয়ার, এটা রোজ সকালে আমি মনে করি, হোয়াট হ্যাভ আই কন্ট্রিবিউটেড টু দি সোসাইটি জাস্ট ফর টুডে। জাস্ট ফর টুডে আই শুড বি অনেস্ট, জাস্ট ফর টুডে আই শুড বি ট্রুথফুল, জাস্ট ফর টুডে I should be passionate, I should be sympathetic.